বেঈমান বেঈমান শালা শালা মেয়ে যাত্রা একেবারে বেঈমান। যে শালির জন্য আমি কলিজা জল করে শালা এত রোজগার করছি, সে শালি আর একজনের পথ চেয়ে বসে আছে। মাইরি শালিকে যদি সামনে পাই এমন কোচলে দেব না মাইরি। আমি তোকে স্পষ্ট বলে দিচ্ছি রে ঝুমরি, আর আমি বিড়াল হয়ে মাঠ দিকে বসে থাকতে পারবো না। শালা তোর মন পরিষ্কার নয়, আমি তোর সাথে কোনো কাজ করব না। ব্যাস। কাজ না করলে খাবি কি রে শালা? শালা এই ঝুমড়ির দলে ভিড়েছিলি বলেই তো দুবেলা দুমুঠো খেতে পাচ্ছিস, গলা ভর্তি করে মাল কিনতে পাচ্ছিস। শালা মাকড়া, 2 পয়সা রোজগারের মুরত নেই, তার আবার বড় বড় বাত। আমি ভর শালা। আরে আমি কি কাজ করব না বলছি নাকি? হ্যাঁ, আসল কথা কি জানি ঝুমরি, তোর গায়ে হাত দিলে না, তোর গায়ে হাত দিলে আমার শরীরটা কেমন যেন শিরশির করে। হ্যাঁ রে, আমার আর দোষ কি বল, ওই আগুনে হাত দিলে হাতে তো ছেঁকা লাগবে। তোর শরীরটা তো একটা আগুনের আমি যতবার হাত দিয়েছি না ততবার আমার মনে যেন শালা ছেঁকা লেগে যায়। দাঁড়া, তোর মনে আমি মলম ঘষে দিচ্ছি। রাগ করিস না ভাইরি, রাগ করিস না। আসলে কথা কি জানিস ঝুমরি, আমি না তোকে নিয়ে মাঝে মাঝে রাত্রে স্বপ্ন দেখি রে। ওই তুই আর আমি যেন একটা ঘরের মধ্যে আটকে পড়েছি রে। তারপর যা হয় আর কি, শুধু তোকে জড়িয়ে ধরে ওই দেখ গুগলু, একটা সাহেব গড়গড় করে এদিকে এগিয়ে আসছে। ওকে দেখে মনে হয় ওর কাছে বেশ মাল করি আছে। আচ্ছা শুরু কর, স্টার্ট। বাঁচা! কেউ নেই, আমার হাত থেকে তোকে রক্ষা করতে কেউ আসবে না। যে শালা আসবে কেটে কুচি করে দেবো। আমি বাচ্চা আছি, বাচ্চা সারা বাচ্চার এলাকায় এসে তারই আছে কি গায়ে হাত, তোর হাত আমি ছেড়ে নেবো শালা। না না, ওকে ছেড়ে দে বাচ্চা। না ছাড়বো না, যে শালা তোর ইজ্জতের দিকে হাত বাড়াবে তাকে শালা এখানে আমি খতম করে দেবো। না না, ওর কোনো দোষ নেই, ওকে ছেড়ে দে। দোষ নেই? আমার কোনো দোষ নেই। তাহলে ঝুমরি কেন বাঁচাও করছিল, আর তুই বা কেন তাকে ধরে জাপটাজাপটি করছিলে? ওটা জাপটাজাপটি নয় গুরু, জাপটাজাপটি নয়, ওটা একটা শিকার ধরার টপ সাজাচ্ছিলাম। শিকার ধরার টোপ? হ্যাঁ গুরু, এইভাবে আমরা মিথ্যে নাটক শুরু করে, আর সেই নাটককে সত্যি ভেবে যখন কোনো পাবলিক ঝুমরিকে বাঁচানোর জন্য ছুটে এসে আমাদের ফাঁদে আটকে পড়ে, আমরা কৌশলে তার পকেটটা ফাঁক করে কেটে পড়ি। কি বলি? কিন্তু আজ আমরা নিজেদের ফাঁদে নিজেরই আটকে গেছি গুরু। ও বাবা গো, শালা তো কোমরটা ভেঙে দিয়েছে রে। এই ধান্দা কতদিন চলছে রে ঝুমরি? কে রে, কথা বলছিস না? যৌবন লুটের নাটক করে টাকা রোজগারের বড়ই শখ না? এর থেকে তো যৌবনটাকে কাজে লাগাতে পারতে। চুপ কর বাদশা, নিজে তো জেলের মধ্যে থেকে দুবেলা দুমুঠো খেতে পাচ্ছিলি, কিন্তু এই ঝুমরি যার দুনিয়ায় কেউ নেই, সে কোথায় থাকবে, কি খেয়ে বেঁচে থাকবে, সে কথাটা একবারও তুই ভেবেছিলি? দুমুঠো খাবার তো ভিক্ষে করে জোগাড় করা যায় ঝুমরি। হ্যাঁ যায়, কিন্তু আমার মতো মেয়েটিকে কেউ ভিক্ষে দেবে না। ভিক্ষে চাইতে গেলে ওরা লালসার দৃষ্টিতে আমার দিকে তাকাবে। একটু করুণা ভিক্ষার বদলে ওরা আমার জীবনটাকে নিয়ে ছিনিমিনি খেলতে চাইবে। বল ঝুমরি, ওরা কারা? ওদেরকে আমি নিজের হাতে খুন করবো। থাক বাদশা, একটা খুনের ঘটনায় জড়িয়ে জীবনের কয়েকটা বছর তো নষ্ট করে দিলি, কিন্তু আমি আর তা হতে দেব না। 2 নম্বরই ধান্দা বল আর নাটকই বল, ওই করে আমি তোর জন্য বেশ কিছু টাকা জমিয়ে রেখেছি। সেই টাকা দিয়ে ব্যবসা করে তুই সৎভাবে বাঁচ বাদশা। সৎভাবে বাঁচা আমার হবে না রে ঝুমরি। কেন রে বাদশা? আমি জেল ভেঙে পালিয়ে এসেছি। পালিয়ে এসেছিস? তাহলে পুলিশ তো আবার তোকে ধরতে আসবে। হয়তো পুলিশের খাতায় বাচ্চা এতক্ষণে মৃত। হ্যাঁ রে, পুলিশের রিপোর্ট অনুসারে যদি সব সত্যি হয় তাহলে এতক্ষণে ওরা ভাববে বাচ্চা মারা গেছে। হ্যাঁ রে ঝুমরি, তাহলে কথাটা বলছি শোন। জেল ভেঙে পালানোর সময় রক্ষীরা আমাকে তাড়া করে, আমি দ্রুত গিয়ে একটা ব্রিজের উপর উঠি। তারপর রক্ষীরা আমাকে গুলি করতে লাগে। আমি তখন ওই গোলাগুলির মাঝখানে নদীতে ঝাঁপ দিই। মুখ ছাতা দিয়ে যতদূর সম্ভব দূরে ভেসে উঠে দেখি এক অজানা আগন্তুক বেহুশ হয়ে পড়ে আছে। মুহূর্তের মাথায় আইডিয়া এসে গেল, দ্রুত আমার পোশাকটা খুলে নিয়ে তাকে পরিয়ে দিয়ে মারলাম থালাকে লাথি দিলাম। তারপর লাশটা যদি পুলিশ পায় তাহলে পুলিশ ভাববে বাচ্চা জলে পড়ে মারা গেছে। পুলিশ যদি তোকে দেখতে পায়
সেই জন্যই তো কয়েকটা দিন আমি তোর কাছে আত্মগোপন করব, যতদিন না এ দুনিয়া আমাকে ভুলে না যায়। मैं दुनिया भुला दूंगी तेरी चाहत में, मैं दुनिया भुला दूंगी तेरी चाहत में। ओ दुश्मन जमाना मुझे ना भुलाना, मैं खुद को मिटा दूंगा तेरी चाहत में। मैं दुनिया भुला दूंगी तेरी चाहत में। ओ दुश्मन जमाना मुझे ना भुलाना, मैं खुद को मिटा दूंगा तेरी चाहत में। मैं दुनिया भुला दूंगा तेरी चाहत में, मैं दुनिया भुला दूंगा तेरी चाहत में। সব সত্য ঘটনা আমি ফাঁস করে দেব। যে সত্যকে খুন করে তোমরা মিথ্যের মহল বানাতে চাইছো। পেয়েছি। কি পেয়েছিস? একই অঙ্গে বহুরূপ, একদিকে রাম অন্যদিকে রাবণ, একদিকে ভীম একদিকে দুঃশাসন। এবার শুরু হবে মহাসংগ্রাম, রূপের সঙ্গে রূপের, মনের সঙ্গে মনের। সেই লড়াই কে জিতবে? রাম না রাবণ, ভীম না দুঃশাসন? না, আমি পাগলা নই, তবে কে তুই? আমি ফুটপাতের ফাটা কেষ্ট। না, একদম হাসবে না। এই সমাজটাই তো একটা ফুটপাত। এই ফুটপাতে আছে দুর্নীতির ডাস্টবিন, ব্যভিচারের ম্যান হোল আর মহাপাপের বড় বড় গর্ত। যে গর্তে তোমার মতো যুবকের দল বেসামালে হুমড়ি খেয়ে পড়ে, যে ম্যান হলে তোমার মতো নারীত্ব আটক করে ডুকরে ডুকরে খাবে, আর যে ডাস্টবিনে অহরহ জমা হচ্ছে দুর্নীতির আবর্জনা, সেই সমাজ নামক ফুটপাতের প্রত্যেকটি রিপোর্ট তৈরি করে সত্যের আদালতে পৌঁছে দিতে এই ফাটা কেষ্টর আবির্ভাব। পাষাণ হৃদয়তা আজ গলি, সত্যি হৃদয় খোলে গলে যেত। কাগজের ফুল বলে আজও ঝরেনি, সত্যি সে ফুল হলে ঝরে যেত। পাষাণ হৃদয়তায় আজও গলেনি, সত্যি হৃদয় করে গলে যেত। কাগজের ফুল বলে আজও ঝরেনি, সত্যি সে ফুল হলে ঝরে যেত।
যেত সত্যি হৃদয় খুলে। তোমার চোখে জল? জল নয় বৌদি, এই যে আমার আনন্দের ফল্গুধারা। আনন্দের ফল্গুধারা? বৌদি হ্যাঁ, তার দেওয়া কলঙ্ক আমার জীবনের সব অঙ্ক গড়মিল করে দিলেও তার দেওয়া স্মৃতি চিহ্ন যে আজ আমার মনে এক নতুন স্বপ্ন জাগিয়ে দিয়েছে বৌদি। ঠাকুরছি, বাঙালি মেয়েদের সাথে যে প্রথম রাঙিয়ে দেয় সেই তো তার স্বামী, সেই তো তার ইহকাল পরকালের দেবতা, তাই না বৌদি? তাহলে সে তো না ঠাকুরছি না, পরিবেশ আর পরিস্থিতি চাপে পড়ে অনেক সত্যকে আমাদের অস্বীকার করে নিতে হয়। তাই আমি তোমাকে বলছি ঠাকুরছি, তোমার মতো একটা শিক্ষিতা সুন্দরী মেয়ে কখনো একটা হাওয়া গোবার মাঝে নিজেকে বলি দেওয়া সাজে না। তাই আমি তোমাকে বলছি ঠাকুরছি, তুমি কাঞ্চনকেই বিয়ে করো। তুমি পারবে বৌদি, তুমি পারবে? তোমার ওই সিঁদুরটাকে মুছে দিয়ে অন্য কারোর সিঁদুরে তোমার ওই সিঁথি লাগাতে। আমার এই প্রশ্নের উত্তর তুমি কেন, এই সমাজের কেউ দিতে পারবে না বৌদি, কারণ সিঁদুরের বন্ধন যে বড় বন্ধন বৌদি। তুমি আমি চাইলেও সেই বন্ধন থেকে যে সহজে মুক্তি পাওয়া যায় না, কিন্তু মুক্তি তোমাকে নিতেই হবে ঠাকুরছি। যদি সত্যি তুমি আমাকে ভালোবেসে থাকো, যদি সত্যি আমাকে বিশ্বাস করে থাকো, তাহলে তাহলে আমার এই মাথার দিব্যি তোমার জীবনের সমস্ত ঘটনাকে দুর্ঘটনা হিসেবে দূরে ছুঁড়ে ফেলে দিয়ে তুমি কাঞ্চনকেই বিয়ে করো ঠাকুরছি। তোমরা তোমরা আমার অন্তরটাকে বুঝলে না বৌদি। আমি যে তার কাছে জিততে চেয়েছিলাম, আমি যে তার কল্পনায় আঁকা দেবীর প্রতিমা হয়ে তার ভুল ভাঙিতে চেয়েছিলাম, কিন্তু তুমি তা হতে দিলে না বৌদি। তোমরা সবাই মিলে আমাকে হারিয়ে দিলে বৌদি, তার কাছে তোমরা হারিয়ে দিলে। ঠাকুরজি, আমি তোমাকে কথা দিচ্ছি বৌদি, আমি তোমাকে কথা দিচ্ছি, আমার জীবনের সমস্ত কলঙ্ককে আড়াল করে তোমাদের ইচ্ছে অনুযায়ী কাঞ্চনকেই আমি বিয়ে করব। আমি জানতাম তুই একদিন ঠিক এই কথাটাই বলবি, কারণ আমি জানি আমার বোন কনভেন্টে পড়া উচ্চ শিক্ষিতা, কাজে কানাডার কাঞ্চনের তফাৎটা সে ঠিক বুঝতে পারবে। ঠাকুরজি যখন বিয়েতে মত দিয়েছে তখন যত শীঘ্রই পারো ঠাকুরজির বিয়েটা তুমি দিয়ে দাও। হ্যাঁ, তুমি ঠিক বলেছো মন্দিরা, আমি আজই কাঞ্চনের বাবা মায়ের সাথে গিয়ে ওদের বিয়ের ডেটটা ফাইনাল করব, এবং আমি চাই আগামী 13 মার্চ ওদের বিয়েটা। অসম্ভব, আরো এ বিয়ে হবে না। তুই থাম, আমরা সবাই যখন এ বিয়েতে রাজি, তোর মতামত আমরা গ্রাহ্যই করব না। তোমরা চাইলেও নিয়তি তা চাই না দাদা। নিয়তি? হ্যাঁ নিয়তি, দেবীর জীবনে ঘটে যাওয়া সেই কলঙ্কের স্বীকৃতি দিতে কাঞ্চনের বাবা মা দেবীকে পুত্রবধূ হিসেবে গ্রহণ করতে অস্বীকার করেছে। না 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 না, একটা সামান্য ঘটনাকে কেন্দ্র করে দেবীর জীবনটা এমন বিপর্যস্ত হতে পারে না। দাদা, কাঞ্চন দেবীকে ভালোবাসে, তাই আমার দৃঢ় বিশ্বাস কাঞ্চন তার বাবা মায়ের এই কঠিন সিদ্ধান্তের প্রতিবাদ করে দেবীকে সে বিয়ে করতে এগিয়ে আসবে। না স্যার, বাবা মায়ের আমাদের দেবীকে বিয়ে করা আমার পক্ষে কোনো প্রকারই সম্ভব নয়। কারণ আমার বাবা মা বলেছিলেন, যেহেতু দেবীর সিঁদুর থেকে রক্তের সিঁদুর লাগিয়ে দিয়েছে, সেহেতু দেবী অন্যের উচ্ছিষ্ট কলঙ্ক, আর সেই কলঙ্ক মেনে নিয়ে দেবীকে পুত্রবধূ হিসেবে মেনে নেওয়ার জন্য আমার বাবা মা আপনাদের কাছ থেকে কিছু যৌতুক চান। যৌতুক? হ্যাঁ, যৌতুক। কি যৌতুক চান? কিছু না, সামান্য 5 লক্ষ টাকা, 20 ভরি সোনা আর একটা BMW দিলেই হবে। আর দান সামগ্রী লিস্টটা আপনারা আমার বাবা মার কাছ থেকেই পেয়ে যাবেন। সেটা তো দেবীকে পুত্রবধূর স্বীকৃতি দেওয়ার জন্য তোমার বাবা মায়ের দাবি, কিন্তু আমার বোনকে তার সমস্ত কলঙ্ক মেনে নিয়ে তাকে স্ত্রীর স্বীকৃতি দেওয়ার জন্য তোমাকে কি যৌতুক দিতে হবে ভাই? ছি ছি, আপনি কি বলছেন? দেবীকে আমি ভালোবাসি, ওকে বিয়ে করার জন্য কোনো যৌতুক নেওয়ার ইচ্ছেই আমার নেই, কিন্তু মা বাবার আবদারও তো ফেলতে পারি না। নেহাত ওই হাবা গোবার আজকেলটা দেবীকে নষ্ট করে দিয়েছিল, তাই আর কি। কি বললে? কাঞ্চন নষ্ট করে দিয়েছে? একটা বাস্তব
অনশরে বসে দুফোঁটা রক্ত আমার স্মৃতিতে লাগিয়ে যদি আমাকে নষ্ট করে দেয়, আর তাতে যদি আমি কলঙ্কিনী হই, তাহলে তাহলে তুমি কি করেছো কাঞ্চন? তুমি আমার মন প্রাণ ভালোবাসাকে ছিনিয়ে নিয়ে আমাকে সর্বশান্ত করে দাওনি। দেবী, কাঞ্চনের সঙ্গে এভাবে তর্ক করাটা তোর উচিত হয়নি। তোরা তোরা নিশ্চিন্ত থাক, এ বিয়েটা হবেই। কিন্তু কাঞ্চনের বাবা মায়ের আকাঙ্ক্ষিত যৌতুক তুমি কেমন করে মেটাবে দাদা? আমি দেবো কেন? আরে আমি দেবো কেন রে বোকা? যার পাগলামির জন্য দেবীর জীবনটা আজ বিপন্ন হতে বসেছে, যার দেওয়া কলঙ্ক ঢাকবার জন্য দেবীর বিয়ের যৌতুকের পরিমাণটা আজ এত দূর বেড়ে দাঁড়িয়েছে, আমি সেই যৌতুকের সমস্ত খরচ ওই রাস্কেলটার বাবা, ওই পুণ্যব্রত মাস্টারের কাছ থেকে আদায় করে নেব। না, এত টাকা দেবার সামর্থ্য ওদের নেই। আরে সামর্থ্য না থাকলে জেল খাটবে। একটা মেয়ের জীবন নষ্ট করার মূল্য তারা দিতেই হবে। ঠিক এই কথাটা আমি তোমাকে বলতে চাই কাঞ্চন। আজ যদি তুমি আমাকে বিয়ে না করো, সেটাও তো আমার জীবনের আরেক কলঙ্ক। এরপর যে আমাকে বিয়ে করতে এগিয়ে আসবে, সেও তো আমার এই কলঙ্ক ঢাকবার মূল্য দাবি করবে। আর তোমার দেওয়া সেই কলঙ্কের মূল্য কত কাঞ্চন? ঠাকুরজি, তুমি একটু চুপ করো। না বৌদি, না, আর আমি চুপ করে থাকবো না। এদেশের মেয়েদের জীবন আজ বড়ই বিপন্ন। পদে পদে লাঞ্ছিতা অপমানিত হওয়া এদেশের মেয়েদের জন্মগত প্রাপ্য। না হলে সামান্য একটা ঘটনাকে অজুহাত হিসেবে খাড়া করে এরা আমার মান সম্মান জীবনকে নিয়ে এমনি করে রসিকতা করতে পারে। তোমাদের অনেক কথা আমি শুনেছি, এবার আমার শেষ কথা তোমরা শোনো। দেবী, কোন যৌতুক দেওয়া তো দূরের কথা, আর যদি কাঞ্চন আমাকে বিনা যৌতুকে বিয়ে করতে চায়, তবু আমি ওকে বিয়ে করব না। হ্যাঁ হ্যাঁ রে দাদা, আমি ঠিক কথাই বলেছি। কারণ যে রাস্কেল তার ভালোবাসার চেয়ে মিথ্যে কলঙ্ককে বেশি মূল্য দেয়, আর সেই কলঙ্ক ঢাকবার জন্য মোটা টাকা যৌতুক চায়, তাকে যে আমি মনে প্রাণে ঘৃণা করি। দেবী, I hate you, কাঞ্চন। I hate you. I hate you. শোন, শুনে যা দেবী, শুনে যা। এটাই যদি দেবীর ফাইনাল ডিসিশন হয়, তাহলে আমিও চ্যালেঞ্জ জানিয়ে যাচ্ছি, দেবীর শূন্য স্মৃতি যে রাঙাতে আসবে, তাকে এই রক্তে রাঙা হয়ে এই পৃথিবী থেকে আউট হয়ে যেতে হবে। না কাঞ্চন, না, কথাটা তুমি ঠিক বললে না কাঞ্চন। ঠাকুরজি তো তোমার কাছে ধরা দিতে চেয়েছিল, কিন্তু তুমি নিজেই তো তাকে ধরে রাখতে পারলে। পারবো না দিদি, পারবো না। আর বছর বেশি দিন মাকে আমরা ধরে রাখতে পারবো না রে দিদি। কেন, কি হয়েছে রে? মা কেমন আছে? ভালো না রে দিদি, ডাক্তারবাবু বলেছেন মায়ের আজই অপারেশন করাতে হবে। তাই তো আমি সেই টাকার জন্য তোর কাছে ছুটে এসেছি রে দিদি। ঠিক আছে, তুই একটু দাঁড়া, আমি এখনই নিয়ে আসছি। ওগো ঈশ্বর, তুমি আমার মাকে ভালো করে দাও ঠাকুর। আমার মায়ের যদি কিছু হয়ে যায়, আমি যে বড় একা হয়ে যাবো দয়াময়। কিন্তু মায়ের চিকিৎসার ঋণ আমি 1 মাসের মধ্যে পাবো কোথায়? কোথায় পাবো এত টাকা? না না, এখন আমার এত কিছু হওয়ার সময় নেই। মাকে বাঁচাতে যেখান থেকে হোক, যেমন করে হোক, আমার চাই 50,000 টাকা। ভাই, এই নে, এদের সব টাকা আছে। যা ভাই, যা, তুই শিগগির যা। কিন্তু একটা কথা মনে রাখিস ভাই, যেমন করেই হোক 1 মাসের মধ্যে কিন্তু ওই টাকাটা ফেরত দিতে হবে ভাই, না হলে তোর দিদি যে ভীষণ বিপদে পড়ে যাবে রে ভাই। তুই ভাবিস না দিদি, আমি এই টাকাটা 1 মাসের মধ্যে শোধ করে দেবো দিদি। এই আমি যাচ্ছি। মন্দিরা, মন্দিরা, তুমি এখানে আর আমার ওখানে আলমারির দরজাটা খোলা,
আর তার ভেতর থেকে একটা 10,000 টাকার বান্ডেল উঠাও। কি ব্যাপার? তাড়াহুড়ো করতে গিয়ে আলমারি লাগাতেই জানি ভুলে গেছি। কি ব্যাপার মোহন, তুমি কতক্ষণ এসেছো? এই তো কিছুক্ষণ না না না, ও অনেকক্ষণ এসেছে, অনেকক্ষণ। তুই দাঁড়িয়ে আছিস কেন? যা শিগগির যাবে। এই যাচ্ছি দিদি, আমি এখন আছি। আরে দাঁড়াও দাঁড়াও, এই তো এলে, আবার সঙ্গে সঙ্গে চলে যাচ্ছ? না না, ও অনেকক্ষণ এসেছে, মায়ের অসুখ তো, সেই খবরটা ও আমাকে দিতে এসেছিল। মোহন তুই এখনো দাঁড়িয়ে আছিস? আরে যাবি তো নাকি? এই যাচ্ছি দিদি। যা, আরে শিগগির দাঁড়াও যা। দাঁড়াও, তুমি আবার ওকে তাড়াবার জন্য এত ব্যস্ত হয়ে উঠেছো কেন? না, মানে আমার ওই আমি- টাকার বান্ডিল চুরি হওয়ার পেছনে এর কোনো রহস্য নেই? জামাইবাবু, তোমাদের বাবার ওই বাবার বাড়ির ছোট লোকগুলোকে আমি একদম সহ্য করতে পারি না। তোমাদের হাব ভাব থেকে মনে হচ্ছে তোমরা কিছু একটা গন্ডগোল পাঠিয়েছো। আচ্ছা দেখি দেখি তোমার ওই মানে ব্যাগটা দেখি। আপনি কি আমার পছন্দ করছেন? না না জামাইবাবু, না। ওকে ছেড়ে দাও, ও ব্যাগে কিছু নেই। এই তো সেই টাকার বান্ডিল। ইউ দোহাই তোমার, ওকে মেরো না দোহাই, ওর কোনো দোষ নেই। দোহাই তোমার, ওর কোনো দোষ নেই গো। ওই টাকাটা মায়ের অপারেশনের জন্য আমি ওকে দিয়েছি। ওকে তোর এত বড় ক্ষমতা, তুই আমার টাকা চুরি করিস? আজ তোকে আমি মেরে ফেলবো, আজ তোকে আমি মেরে ফেলবো। দোহাই জামাইবাবু, আপনি আর আমার দিদিকে মারবেন না জামাইবাবু। আমার দিদি টাকা চুরি করবেন জামাইবাবু, আমি আপনার টাকা চুরি করেছি। আপনি আমায় পুলিশে দিন জামাইবাবু। উলি 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 বাবারে, উলি বাবালে, উলি বাবালে, ওঠো ওঠো ওঠো। হ্যাঁ হ্যাঁ, তোমাকে না আমি পুলিশেই দিতাম জানো তো, কিন্তু কেন দিলাম না বলো তো? তুমি আমার স্ত্রীর একমাত্র ভাই, তোমাকে কি পুলিশে দেওয়া যায়? তাই না? তাই তোমাকে আমি ক্ষমা করে দিয়ে গেলাম। কেমন খুশি তো? আজ আমি তোমাকে ক্ষমা করে দিয়ে গেলাম। শোনো, দ্বিতীয়বার যেন তোমার ছায়া আমার বাড়ির উঠোনে না পড়ে, কথাটা মনে রেখো। আমার জন্য তোকে যত অপমান সহ্য করতে হলো রে দিদি। আমি চলে যাচ্ছি রে দিদি, আমায় তুই ক্ষমা কর। সত্যি কি? আরে কোনোদিন তুই আমার বাড়িতে আসবি না রে ভাই? না রে দিদি না, যদি কোনোদিন তোর ওই অত্যাচারী স্বামীর মুখোমুখি দাঁড়ানোর যোগ্যতা অর্জন করতে পারি, সেদিন আমি আবার ফিরে আসবো রে দিদি। মেরে জানবি এটাই আমার শেষ আশা। কাঁদিস না দিদি, কাঁদিস না, মনকে শক্ত কর। তুই দেখ আমি তো কাঁদছি না দিদি, তুই কাঁদলে যে আমার ভীষণ কষ্ট হয় না দিদি। কাঁদিস না রে, মুছরে নয়ন, কান্না হাসির খেলা, এই তো জীবন। কাঁদিস না রে, মুছরে নয়ন, কান্না হাসির খেলা, এই তো জীবন। কান্না হাসির খেলা, এই তো জীবন। জীবনে আঘাত সে তো আসবে আসবে, মুখ ভাগাবে দোলায় হৃদয় তো ভাসবে। জীবনে আঘাত সে তো আসবে আসবে, মুখ ভাগাবে দোলায় হৃদয় তো
আমার সুখের চোখ দিয়ে যাবে মন। কান্না হাসির খেলা উল্টো জীবন, কান্না হাসির খেলা উল্টো জীবন। কাঁদিস না রে মোছরে নয়ন, কান্না হাসির খেলা উল্টো জীবন, কান্না হাসির খেলা উল্টো জীবন, কান্না হাসির খেলা। ওহে মানিক চাঁদ, খেলারে তুই করোনা ভাইরাসের তুই সেই ফাঁদে শিকার ধরা দেবে তো? ধরা দেবে কি বলছিল না, শিকার তো ধরা দিয়াই অলরেডি বইসা আছে। তোমার মুখ তোমার জানা আছে। এই যে এতদিন আমি তোমাকে এনে এখানে তুলেছি, বলি কি কাজের কাজটা করতে পেরেছো শুনি? দিন রাত রোগী সেজে ভালো মন্দ গিলছো আর আজার হালে ঘুরে বেড়াচ্ছ। বলি ভবিষ্যতের ভাবনা কিছু ভেবেছো? ভবিষ্যতের ভাবনা কি কৌশল না, ভবিষ্যতের ভাবনা ভাবার লগেই তো তোমাকে সাদা মারি হানে আইসা। ভবিষ্যৎ না ছাই, এই তো সেদিন বললে হাঁদাকে পাগলা কাউতে পাঠাবার জন্য তোমার চাল প্রায় রেডি, কিন্তু কই তোমার সব চাল তো বেচাল হয়ে গেল। এই জন্যেই, ঠিক এই জন্যেই লোকে কয় এই মাইয়া মানুষের দোষ হাত কাপড়ে কাঁচা হয় নাই। না মানে বলছিলাম কি, আরে বাবা একটা কাম সফল হইবার জন্য অন্তত 5টা চাল চালতে হইব, আর কোন চালটা বান চাল হইব আর কোনটা সফল হইব কেউ কইতে পারবে না। অত শত আমি বুঝি না, আমি চাই টাকা, অনেক টাকা। যে টাকা লোভ দেখিয়ে তুমি আমাকে একদিন ফাঁসিয়েছিলে। এখন বুঝছি শালা আমি নিজেই ফাইসা গেছি। কি বললে তুমি? না মানে তোমাকে মধ্যে যে একটা লোভের হাই না বাসা ময়দা আছে সেটা আমি অনেক আগেই বুঝাছি। তাই তো তোমাকে আমার ভীষণ দরকার ছিল। আমাকে দুজনে একবারে রাজ্যটক মিল না কি কৌশল না, রাজ্যটক মিল হইব না। আরে বাবা হইব না, আরে আমি হইলাম গিয়া যাতে খচ্চর, তো তুমি হইলে গিয়া স্বভাবে খচ্চর। না হইলে কি কেউ নিজের ভাই আর ভাইপোর সর্বনাশের লেগে মাথা গামায়? ওদের সর্বনাশ না করলে আমাদের পৌষ মাস আসবে কেমন করে? তুমি আরো চাল চাল বুদ্ধি করে চাল চালো, যেমন করে হোক দাদার সমস্ত সম্পত্তি আমাদের হাতের মুঠোয় চাই। তারপর আমরা দুজনে রাজ্যটক স্বার্থের ঢোল বাজাতে বাজাতে গাইব হরি বল হরি বল বল হরি বল। এসে গেল এসে গেল হরি রাম বলো হরি বল, এসে গেল এসে গেল হরি রামের বল, বলো হরি হরি বল, বলো হরি বল। এসে গেল মানিক চাঁদের ঢোল, বলো হরি বল হরি বল। একই রে বাবা, এ যে দেখছি গিরগিটির বংশধর, এত দ্রুত রূপ বদলানোয় বহুরূপীকেও হার মানায়। একই অঙ্গে এত রঙ্গ, না জানিয়ে কীট না ভুজঙ্গ। নমস্কার মাননীয় ভদ্রমণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন চক্রান্ত আর ষড়যন্ত্রের কি অপূর্ব যুগলবন্দি, লোভ আর লালসার কি অদ্ভুত অভিসন্ধি। তাই তো ফন্দিবাজ কাগজে ফুটে উঠেছে দুটো শয়তানের ছবি। একটি সদ্য বঙ্গের বুকে বয়ে যাওয়া বিধ্বংসী সর্বগ্রাসী আমফান, আর অন্যটি এতক্ষণ নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন, বিশ্বের ত্রাস সৃষ্টিকারী কোভিড-19 করোনা ভাইরাস সারি। এর হাত থেকে রক্ষা পেতে লোকশিক্ষার ধারক ও বাহক লক্ষ্মীনারায়ণ নাট্য মঞ্জুরির বিনম্র আবেদন, আপনারা হ্যান্ড ওয়াশ করুন, হ্যান্ড স্যানিটাইজার করুন, মুখে মাস্ক ব্যবহার করুন, সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাভাবিক ছন্দময় জীবনে ফিরে আসার চেষ্টা করুন। অন্যথায় অবহেলায় আমার আপনার আত্মীয় পরিজনের ছন্দময় স্বাভাবিক জীবনের ছন্দপতন ঘটলেও ঘটতে পারে। নমস্কার, অল দ্য বেস্ট।
তুষ্ট তোমার ওই ফোসফোসানিতে ছবল না গরলও আছে একবার যাচাই করে যাই বলে যাব হে গিরগিটি মশাই। তার আগে তুমি যতবার টিক টিক করবে তার কতটা ঠিক আর কতটা বেঠিক একবার যাচাই করে যাই। যতই তোমরা সাধুতার আড়ালে নিজেদের শয়তানির চেহারাটাকে ঢেকে রাখো না কেন, মহাকালের আয়নায় একদিন আসল চেহারাটা ফুটে উঠবে। তুই কেন উপজাত হয়ে এখানে জ্ঞান দিতে এসেছিস? না 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 না, জ্ঞান নয়, জ্ঞান নয়, আমি তোমাদের সাবধান করতে এসেছি। ভাবের ঘরে চোর ঢুকে পড়েছে গিরগিটি মশাই। তোমাদের কুকর্মের গোপন কক্ষে অদৃশ্য ছিদ্র দিয়ে সত্যের আলো ঢুকে পড়েছে। এবার আসল সত্যটা প্রকাশ হলো বলে কি আমাদের আসল সত্য রে? নিজের বুকে হাত রেখে স্মরণ করে দেখো তো, স্বার্থের মুহে কোন সত্যকে তোমরা গোপন রেখেছ? সম্পদের লোভে কোন বিশ্বাসকে তোমরা খুন করছো? তোমরা বেঈমান, তোমরা বিশ্বাসঘাতক, তোমরা খুনি। আরে শালা, এইবার তোরে খুন কইরা আমি সত্যিকারে খুনি সাজ পড়ে তার পারবে না হে গিরগিটি মশাই। তোমাদের আসল সত্য যে মিথ্যার ভিতের উপর দাঁড়িয়ে আছে তা আমি নাড়িয়ে দিয়েছি। মুখোশের আড়ালে যে শয়তানি চেহারাটাকে লুকিয়ে রেখেছিলে তা আমি ছিঁড়ে ফেলেছি। আর বিস্তার নেই, সাবধান। তোমার বধিবে যে গোকুলে বাড়ি শেষে। কে লোকটা? কি আমাদের গোপন সত্য জানে কইছে? কি জানে লোকটা? ও কি সত্যি পাগলা না অন্য কেউ? তবে কি না 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 না, তা কি কইরা হইব, তা কি কইরা হইব? যদি আমাকে ভাবনার সাথে মিলে যায়, ও সবারে আমি একদম শেষ কইরা মেরে তখন থেকে অপর মনে কি বুড়বিড় 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 করে বলে যাচ্ছে। কিচ্ছু না, চলো না, কিচ্ছু না। ওই পাগলাটারে দেখো না, আমার মাথায় একটা নতুন চাল আইসা গেল। আবার চাল? চলো না, এই মানব চাল হইল গিয়া বিশ্বত্রাসে করোনা ভাইরাসের ফন্ড। এই ফন্ড সে যেখানেই ফেলবে সেখানে কিছু না কিছু করিলই তবে ছাড়বে। তুমি তোমাগো কাম কইরা যাও আর আমি করি আমাগো কাম, তবে খুব সাবধান। সংসার মধ্যে যে ভূত নেচে বেড়াচ্ছে এই কথাটা যেন কেউ জানতে না পারে। কেউ কোনো দিন জানতে পারবে না। আর যেদিন জানতে পারবে সেদিন সবকিছু শ্মশান হয়ে যাবে। কি শ্মশান হয়ে যাবে পিসিমা? না মানে আমি আমার নিজের কথা ভাবছিলাম বাবা, আমি আমার নিজের কথাই ভাবছিলাম। হ্যাঁ রে বাবা, হ্যাঁ, ওই পঙ্গু মানুষটার জন্য আজ আমার স্বপ্নে করা সংসারটা বুঝি ভেঙে চুরমার হয়ে গেল। ছি পিসিমা, ছি, এমন কথা বলতে নেই। পিসিমশাই শুনলে ভীষণ কষ্ট পাবে। বলছি কি আর কম দুঃখের হিদু পিসিমা? আমি তো জানি সেদিন ওই দাদা কথা মেনে নিয়ে ওই পঙ্গু মানুষটাকে যদি আমি বিয়ে না করতাম তাহলে হয়তো আজ আমাকে এমনি ভাবে ভাবতে হতো না। আমি তো বুঝতে পারি এই দুর্দিনে একটা মানুষকে বসে খাওয়ানো যে কি কষ্ট, তা আমি বুঝি রে বাবা, তা আমি বুঝি। অথচ আমি একটা পঙ্গু মানুষের দায়িত্ব জোর করে তোদের মাথার উপর চাপিয়ে দিয়েছি। এই যে আমার কত বড় দুঃখ। আর এই দুঃখটাকে সমান ভাগে ভাগ করে নেওয়ার নামই তো মানবিকতা। বাবা, দাদা, আজ তোর চোখে জল দেখে আমার চোখে যদি জল না আসে তাহলে আমি তোর কিসের বড় ভাই? দাদা, তোর সঙ্গে আমার কিসের রক্তের সম্পর্ক করে হবে? দাদা, আমি হ্যাঁ,
তুই তো শুধু আমার বোন নস, তুই আমার সন্তানের মতো। দাদা। তার সমস্ত সুখ দুঃখের দায়ভার বহন করা আমার যে কর্তব্য। দাদা। তাই আমি ঠিক করেছি আমার সমস্ত সম্পত্তির অর্ধেক অংশ তোর নামে লিখে দেব। তোদের ভবিষ্যৎটা আমি নতুন করে গড়ে দেব। আমাদের ভবিষ্যৎ আমরা নিজেরাই গড়ে নেব দাদা। তার জন্য অর্ধেক নয়, পুরো অংশটাই আমার চাই। কি ভাবছো পিসিমা? না মানে আমি বলছিলাম কি বাবা, আবার সম্পত্তির ঝামেলা কেন বাবা? পিসিমা। ওই সম্পত্তি আমি কিছুই চাই না বাবা। আমি কিছুই চাই না, আমি শুধু চাই তুই কি বলছিস? চলো না। দাদার আশীর্বাদ ছাড়া আর আমি কিছুই চাই না দাদা। আমি আর কিছুই চাই না দাদা। এ কি বাবা, পিসিমা হঠাৎ এমন করে কেঁদে উঠলো কেন? চলো না, বড় অভিমানী। দেখিস আমার অবর্তমানে ওদের জন্য কোনো কষ্ট না হয়। সেসব নিয়ে তুমি কোনো চিন্তা করো না বাবা। তবে একটা বিষয়ে আমার ভীষণ চিন্তা হয়। আচ্ছা বাবা, দাদা কেন ওদের কাউকে সহ্য করতে পারে না? ওদের দেখলেই যেন দাদার মাথায় আগুন জ্বলে যায়, আর তখন দাদা প্রচন্ড আক্রোশে চিৎকার করে বলে, মেরে ফেলবো, গলা টিপে মেরে ফেলবো। কাকে মেরে ফেলবি? ওই পিতৃটাকে গো বাবা। কেন দাদা? পিসিমা কি করেছে? ওই পিতৃটা বলেন নাকি ওই যে মেমথাম না, ওই মেমথাম নাকি আমার বউ হয়ে গেছে। বউ? আচ্ছা ভাই তুই বল না, ওই মেমথাম কি আমার বউ হতে পারে? পারে না, কিছু নাই। তুই ঠিক বলেছিস বাবা। ও কথা ভাবা অন্যায়, ও কথা ভাবা মহাপাপ। মহাপাপ? কিন্তু স্বপ্ন দেখা তো মহাপাপ নয় বাবা। স্বপ্ন? কি স্বপ্ন দেখিস তুই? ওই মেম সাহেবের স্বপ্ন দেখি গো মেম বাবা। সাহেবের স্বপ্ন? মেম সাহেব যেন দেবী প্রতিমার মতো আমার কাছে এসে বলে, তুমি আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছো, তোমাকে আমি ক্ষমা করবো। ক্ষমা। দাদা তুমি একটু শান্ত হও দাদা। তুমি কাঁদলে আমাদের যে ভীষণ কষ্ট হয় গো, ভীষণ কষ্ট হয়। হ্যাঁ বাবা, ওসব স্বপ্ন টপ্ন কখনো সত্যি হয় না। ওসব ভেবে তুই একদম মন খারাপ করবি না বাবা একদম মন- বাবা বাবা গো, তুমি তুমি শুধু একটিবার আমাকে মেম সাহেবের কাছে নিয়ে যাবে বাবা। আমি আমি মেম সাহেবের পা দুটো জড়িয়ে ধরে বলবো, আমি তো হাবা গুবার তেলে না বুঝে অন্যায় করে ফেলেছি, আমাকে তুমি ক্ষমা করো, আমাকে তুমি ক্ষমা করো। খোকা, খোকা, তুই চুপ কর বাবা, তুই চুপ কর, একদম কাঁদবি না। আমি আমি ওই মেয়েটার কাছে তোকে নিয়ে যাবো। আমি বুঝিয়ে বলবো, ও তোকে নিশ্চয়ই ক্ষমা করে দেবে। চল চল বাবা, চল এক্ষুনি আমরা ওই মেম সাহেবের কাছে। না, মেমসা বলে আমায় লজ্জা দেবেন না। আমি যে বাংলার বধূ হয়ে আমার শ্বশুর বাড়িতে এসেছি। শ্বশুর বাড়ি? না 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 না, তুমি এখান থেকে তুলে দাও, তোমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তুমি এখান থেকে তুলে স্বামীর দাও। ঘরে এলে স্ত্রীর কোনো ক্ষতি হয় না গো। স্বামী? স্বামী আপনি কাকে ভাবছেন? যে আমার সিঁথিতে সিঁদুর পরিয়ে দিয়েছে তোমার দাদা। না না না, হয় না, হতে পারে না। কথা শোনো, কথা শোনো। খেয়ালের বসে আজ তুমি যা করতে চলেছ তা হয়তো তোমার জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে যাবে। কারণ শিক্ষায় দীক্ষায় যোগ্যতায় আমার ছেলে কোনো মতেই তোমার যোগ্য নয়। আমি আমার শিক্ষা দীক্ষা দিয়ে আমার স্বামীকে যথাযোগ্য করে গড়ে তুলবো। আপনি আমাকে স্বীকৃতি দিন বাবা, স্বীকৃতি দিন। না 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 না, আমি গেল দাদা ওরা জানলে ওরা আবার আমাকে মারবে, আমাকে মেরে ফেলবে। দাদা। ভাই রে, তোকে তুলে দিতে মা, তোকে তুলে দিতে মা। শুনলেন তো? আপনাকে দেখেই আমার দাদা কি রকম আতঙ্কে শিউরে উঠেছে। চলে যান, চলে যান, দয়া করে আপনি এখান থেকে চলে যান। না, আমার বৌমা আমার বাড়ি থেকে কোথাও যাবে না। বৌমা? হ্যাঁ বৌমা, কারণ মা যখন সব জেনে শুনে আমার এই অযোগ্য ছেলেকে মেনে নিয়ে আভিজাত্য আর অহংকারকে দুপায়ে মারিয়ে আমার এই পর্ণ কুটিরে এসে উঠেছে, তখন আমি মায়ের কোনো মর্যাদা করব না। যথাযোগ্য মর্যাদায় বরণ করে আমার পুত্রবধূকে আমি ঘরে তুলবো। বাবা, এ তুমি কি বলছো বাবা? আনন্দ কর হৃদয়, আনন্দ কর, প্রাণ ভরে আনন্দ কর। আজ আমাদের মহা আনন্দের দিন। তা না হলে এমন খেপা ছেলের এমন লক্ষ্মী প্রতিমার মতো বউ হতে পারে? বাবা
আমার ছেলের দেওয়া স্বীকৃতি এই সমাজের কাছে কতটা গ্রহণযোগ্য হবে তা আমি জানি না। আমি আবার তোমাদের নতুন করে বিয়ে দেবো। ওরে ওরে, তোরা কে কোথায় আছিস? শাক বাজা, উলু দে, আজ যে আমার খেপা ছেলের বৌমা এসেছে। খেপা ছেলে বৌমা এসেছে। খেপা ছেলে বৌমা এসেছে। মাথা ঠান্ডা করে আমার একটা কথা তুমি শোনো। সরে যাও মন্দিরে, চলে যাও। আজ আমি ওদের সব কটাকে গুলি করে মারবো। আচ্ছা ঠাকুরজি না হয় একটা ভুল করেই ফেলেছে, কিন্তু তুমি যে জেনে শুনে আর একটা ভয়ঙ্কর ভুল করতে যাচ্ছ। না, ভুল দেবী করেনি, ওকে ভুল করাতে বাধ্য করা হয়েছে। ঠাকুরজি তো শিশু নয়, সে যা সিদ্ধান্ত নিয়েছে সব দিক চিন্তা ভাবনা করেই নিয়েছে। তাছাড়া সে যদি একটা হাবা গোবা ছেলেকে বিয়ে করে সুখী হতে চায়, তাতে তোমার আপত্তিটা কোথায়? ও, এইবার বুঝেছি দেবী এত দূরে গোবার সাহস পেল কোথা থেকে। হ্যাঁ, তোমরাই বোধহয় কেউ যুক্তি আর সাহস দিয়ে দেবীকে কাজ করাতে বাধ্য করেছো। নইলে দেবীর সাহস হতো না একেবারে বউ সেজে শখের শ্বশুর বাড়ি চলে যেতে। বলো, কে কে কাজ করিয়েছো? কার যুক্তিতে দেবী রায়বাড়ির সম্মানকে ধুলোয় মিশিয়ে দিয়েছে? তোমার না স্বরূপে? ওগো তুমি কি করছো? এতে যে গুলি ভরা আছে, যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। আমার জীবনে যা দুর্ঘটনা ঘটে গেছে তার চেয়েটা অতি সামান্য। এবার বলো কে কাজ করেছে, না হলে তোমার বন্দুকটা নামাও দাদা। বৌদির উপরে বন্দুক মাগে এমন বিরক্ত নাই বা দেখালে। ঠাকুরপো, তুমি এখান থেকে চলে যাও। তোমার দাদার মাথায় আজ খুন চেপে গেছে। খুন নয় বৌদি, খুন নয়, এটা রায় বংশের একটা বদগুণ। বন্দুক উঠছে হুম্মি তুমি দেখিয়ে আভিজাত্য বাড়ানোর একটা ভুয়ো প্রচেষ্টা। আভিজাত্যের কতটুকু কি বুঝিস তুই? দাদা, হ্যাঁ, দেবী দেবী ছোট থেকে যে ঐশ্বর্যের মধ্যে বড় হয়েছে তার কতটুকু সে পাবে সেখানে? অনেক কিছু পাবে দাদা। এখানে আভিজাত্যে বৈভাবে রামমোহন দেবী, সেখানে পাবে এক স্বস্তি নিঃশ্বাস, সেখানেই পাবে সামাজিক স্বীকৃতির আভাস, যেটা দেবী কাঞ্চনের কাছে কোনোদিনও পেত না। কিন্তু আমি কি পেলাম? পুণ্যব্রত মাস্টারের কাছে পরাজয়ের গ্লানি। তুমি পরাজয় ভাবছো কেন? তুমি তোমার ভালোবাসা দিয়ে তাকে তুমি জয় করে নাও। না, আমি জয় করবো আমার শক্তি দিয়ে, এই বন্দুক দিয়ে। তারপর ওই পুণ্যব্রত মাস্টারের কবল থেকে দেবীকে ছিনিয়ে এনে আবার আমি কাঞ্চনের সঙ্গে তার বিয়ে দেব। না, তা হয় না, আমি তা কোনোদিন হতে দেব না। তাহলে ভাই বলে তোকে আমি ক্ষমা করবো না। দাদা, কি করছো? সত্যি সত্যি তোমরা কি দুজনে পাগল হয়ে গেছো? না, পাগল আমি হইনি মন্দিরা, পাগল আমি হইনি। পাগল বোধ হয় তোমরা আমাকে বানাতে চাইছো। নইলে তুমি আমার স্ত্রী, তুমি কোথায় আমার সাপোর্ট করবে? তা না করে তুমি ওর পক্ষ নিয়ে আমার বিরুদ্ধে কথা বলছো। হ্যাঁ, এটা পক্ষ বিপক্ষের বিচার নয়। সারা জীবন আমি ন্যায়ের পক্ষ নিয়ে কথা বলে এসেছি, আজও আমি ঠিক তাই বলবো। সে তো করবেই, কারণ আমি আজকাল লক্ষ্য করছি আমি যা করছি সেটা তোমার কাছে অন্যায়, আর ও যেটা করছে সেটা তোমার কাছে ন্যায়। আজকাল তোমার কাছে আমার চেয়ে ওর মূল্যটা বেশি হয়ে যাচ্ছে না তো? শুধু তাই নয়, তোমাদের স্নেহ মমতার অতিরিক্ত অধিক্ষেতাটা আজকাল আমার অসহ্য লাগছে। তা তো লাগবেই। মন যদি অন্ধকারে থাকে তাহলে চোখের সামনে হাজার আলো থাকলেও তাকে শুধু অন্ধকার দেখায় দাদা। কি বললে? হ্যাঁ, একটা কথা মনে রেখো দাদা, আমার প্রতি বৌদির স্নেহ মমতা তোমার কাছে অধিক্ষেতা হলেও সেটা আমার কাছে স্বর্গের পবিত্রতা। আর সেই পবিত্রতা শুধু অন্তর থাকলেই অন্তর দিয়ে অনুভব করা যায়। ঠাকুরপো, তুমি? আমি দুঃখ পাইনি বৌদি, আমি দুঃখ পাইনি, কিন্তু দাদার এই মানসিকতায় আমি ভীষণ লজ্জা পেয়েছি। লজ্জা, যে লজ্জাটুকু দাদার মধ্যে বিন্দু মাত্র নেই বলে তোমার আমার সম্পর্কের মাঝে একটা ব্যবধান সৃষ্টি করতে চাইছে। কিন্তু তা তুমি কোনোদিনও পারবে না দাদা, তা তুমি কোনোদিনও পারবে না। ঠাকুরপো শোনো, ছি 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 ছি, ঠাকুরপুর মনে এইভাবে আঘাত কেন করলে বলো তো? আঘাত তো আমি ওকে দিতে চাইনি মন্দিরা, কথাটা আমি তোমাকে বললাম। আমাকে? অথচ গিয়ে লাগলো ওর বুকে। কিন্তু কেন? কোন সম্পর্কের টানে
তোমাকে আঘাত করলে ওর চোখে জল ঝরে? কোন সম্পর্কের টানে আমার চেয়ে ওর মতামতের মূল্য তোমার কাছে বেশি মূল্য পায়? সেটা আমাকে জিজ্ঞাসা না করে নিজের মনটাকে জিজ্ঞাসা করে দেখো। কি বললে? হ্যাঁ, যা চোখ দিয়ে দেখা যায় সেটা যেমন সব সময় সঠিক হয় না, তেমনি মন দিয়ে যেটা অনুভব করা যায় সেটাও সব সময় সঠিক হিসেবে মেলে না। তাই আমি তোমাকে বলছি, এরপর থেকে যা দেখবে যা শুনবে চোখ আর মন পরিষ্কার করেই দেখো। আমার পরিষ্কার আছে বন্ধুরা, আমি বেশ বুঝতে পারছি একটু একটু করে তোমাদেরই মনে ময়লা জমতে শুরু করেছে। ওই সাবান বা সোডা দিয়া ময়লাটারে সাফ কইরা দেন নাই মশাই। কে তুমি? কি তোমার পরিচয়? পরিচয় আমাগো একটা নয় রাই মশাই, আপাতত আমাগো পরিচয় হইল গিয়া আপনাগো শত্রু পুণ্যব্রত মাস্টারের বোন। পুণ্যব্রত মাস্টার যে আমার শত্রু সে কথা তুমি জানলে কি করে? হায় রাম, কই কি যে আপনাগো বইনটারে ফুসলাইয়া লইয়া গিয়া নিজের হাবা গোবা পোলাটার গলায় ঝুলাই দেয়, সে আপনাগো শত্রু হইব না কি মিত্র হইব? আরে ভাই, দিন রাজা খানের কাছে শুনছি তাই তো কইছি আর কি। কি শুনছো তুমি? না মানে ওই আপনাগো বইনের সাথে ওই হাবা গোবা পোলাটার বিয়াটা হইল গিয়া একটা লোক দেখাবে প্রহসন মাত্র। আসল কথা হইল গিয়া ওই বিয়াটার পরে না পুণ্যব্রত মাস্টার আপনাগো বইনের ভোগ করতে চায়। চালান চালান গুলি আমাকে গুলি চাইলে মারলে যদি আপনাকে বইনের জীবন রক্ষা পায় তো চালান গুলি, কারণ আমাকে জীবন জৈবনের চাইতে ওই কচি মায়ের জীবন জৈবনের দাম আমাকে কাছে অনেক মূল্যবান। তাহলে পরে সংবাদটা বলো। পরের সংবাদ নয়, বলেন দুঃসংবাদ। সংবাদ? আপনার গোপনে ভোগ করানোর পর না কোথাও পাচার করবে ফোন দিয়ে আটতাছে। তাহলে উপায়? উপায় একটা আছে রাই মশাই, উপায় একটা আছে। আপনি যদি আমারে সাহস দেন আর কিছু খরচা পাতি করেন তো আমি একাই সব কইরা দিব। তুমি কি বলছো মশাই? হ্যাঁ, তুমি তো নিজেই ভালোভাবে দাঁড়াতেই পারছো না, রোগের ভারে একেবারে থরথর করে কাঁপছো। তোমার পেছনে কোন ভরসা আমি খরচা করবো? তাই নাকি? আরে মশাই, ওই কেষ্ট ঠাকুরের অনেক রূপের মধ্যে না একটা বিশ্বরূপ ছিল, অর্থাৎ বহিরূপ। দরকার পড়লে সে যখন তখন প্রকাশ করতো, তেমনি আমাকে একটা বহিরূপ আছে ভাইয়া, আর সেটা হইল গিয়া এইবার বুঝলেন তো ভাইয়া, আমি শালা কোন মাল ভিজা বিড়াল ফাইজা নিয়ম নিয়ম করিলেও কি হইল, ভিতরে একটা এরকম একজনকে খুঁজছিলাম। তাই নাকি? তোমার মতন বহু রূপীকে যখন আমি সামনে পেয়েছি তখন ওই পুণ্যব্রত মাস্টারকে আমি ঠিক জব্দ করতে পারবো। আর সেই সঙ্গে হইব আপনাকে বোন ওই দেবী উদ্ধার। এসো, অনেক লক্ষ্যকে সামনে রেখে আমরা এগিয়ে যাই সাফল্যের সন্ধানে। কি মুশকিল আজকে তোমাদের ফুলসজ্জা, এই ঘরে তুমি আর বৌদিমণি পাশাপাশি থাকবে, কত মজা হবে, কত গল্প করবে। এ বাবা, নেমটা বদ্ধ লাগি। প্রেম সাহেব বলতে নেই দাদা, বলো বউ। আমার লজ্জা করবে না? লজ্জা তো বৌদি পাবে দাদা। বৌদির সমস্ত লজ্জা তুমি তোমার ভালোবাসা দিয়ে সোহাগ দিয়ে একেবারে ম্লান করে দেবে। পাল্টো বার্তা বৌদির সঙ্গে একদম পাগলামি করবে না। বৌদি যা যা বলবে মন দিয়ে শুনবে, আর বৌদিকে মন প্রাণ দিয়ে ভালোবাসবে। ভাই, ও ভাই, ভালো বার্তা কিনলে তুই কেমন করলে করতে হয় আমার টিকিয়ে দিবি ভাই। এও কি শিখিয়ে দেওয়া যায়?
যে মেয়েটা তার সর্বস্ব ছেড়ে এই হাওয়া গোবা মানুষটাকে নিয়ে সুখের ঘর বাঁধতে এসেছে, সে কি পাবে দয়াময়? কি নিয়ে সে এখানে থাকবে? ভাই তোর তোকে নন্দ দাদা, এ কি গো নন্দ দা, তুমিও কাঁদতো? কাঁদবো কেন খোকা বাবু? আজ যে আমার আনন্দ করার দিন গো। সেই ছোটবেলা থেকে যাকে কোলে পিঠে করে মানুষ করেছি, আজ তার বিয়ে হলো, লক্ষ্মী প্রতিমার মতো বৌদিমণি এলো, আজ তো আমি আনন্দ করবো গো, আনন্দ করবো। নন্দ দা, ওই বৌদিমণি আসছে। এখানে ভালো ছেলের মতো ভদ্র হবে দাঁড়াবে, একদম গন্ডগোল করবে না কিন্তু। হ্যাঁ। আমার হাত পা কাঁপতে, মেমটা বকবে না তো? আবার মেম সাহেব বলে বউ বলতে বলেছি না? না, আমি বউ বলতে পারবো না। তাহলে তুমি কি বলবে খোকা বাবু? আমি না তোমার মতো বৌদিমণি বলবো। না, তুমি বউ বলে ডাকবে। আরে বাবা, বৌদিমণি বললে বৌদি কিন্তু সত্যি সত্যি রেগে যাবে। সত্যি? হ্যাঁ। তাহলে আমি বৌদিমণি বলবো না, বলবো বউ। ও বউ। কি হলো, থামলে কেন? ডাকো, আবার ডাকো। বৌদি, ভাগ্যের দোষে তোমার জীবনে আজ যা কিছু ঘটে গেছে তার জন্য তুমি যেন আমার দাদাকে দায়ী করো না বৌদি। আমি জানি দাদা আমার শিশুর মতো সরল সহজ, যে হয়তো সে অনেক কিছু জানে না, এমনকি দাম্পত্য জীবনের মানেটাই বোঝে না। আমার দাদাকে তুমি তোমার নিজের মতো করে গড়ে নিও গো বৌদি, তোমার নিজের মতো করে গড়ে নিও। তার জন্য তোমরা কোনো চিন্তা করো না ভাই, আমার স্বামীকে আমার মনের মতো করে গড়ে তোলার চেষ্টা করব। তুমি পারবে গো বৌদিমণি, তুমি নিশ্চয়ই পারবে। তুমি যে সাক্ষাৎ দেবী গো বৌদিমণি, তোমার মতো দেবীর শুভ দৃষ্টির মহিমায় আমার খোকা বাবু তার নতুন জীবন খুঁজে পাবে গো বৌদিমণি, নতুন জীবন খুঁজে পাবে। দাঁড়া, কিসের ভয় তোমার? তুমি যদি রাগ করো? কেন রাগ করবো কেন? বাবা ভাই বলছিল তোমাকে যদি বউ বলে ডাকি তাহলে তুমি লেগে যাবে, তাই তোমাকে আমি বৌদিমণি বলে ডাকবো। বৌদিমণি? না, বলছিল তোমাকে বৌদিমণি বলে ডাকলে লেগে যাবে, তাই তোমাকে বউ বলে ডাকবো। ঠাকুর আর তোমাকে কি বলেছিল? আর বলছিল তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসতে হয়। আচ্ছা বউ, কেমন করে ভালোবাসবো গো? তুমি আমাকে শিখিয়ে দেবে বউ? ভালোবাসা কখনো শেখানো যায় না গো, ওটা যে অন্তরের আবেগ দিয়ে উপলব্ধি করে নিতে হয়। আজ আমাদের ফুলসজ্জা নতুন জীবন শুরু করবার প্রথম দিন। আজ থেকে আমার সবকিছুর দায়িত্ব আমি তোমার কাছেই সঁপে দেব। এসো গো আমার ধ্যানের দেবতা, তোমার দাসের ভক্তির প্রণাম নাম। বাতল গলে প্রণাম করতে হয় বুঝি? তাহলে দাঁড়াও, আমি তাহলে তোমাকে প্রণাম করি। ও কাজ করতে নেই, ওতে যে আমার পাপ হবে। কেন? তুমি যে আমাকে প্রণাম করলে তাতে পাপ হবে না? না, এতে আমার পুণ্য হবে। এসো আমার কাছে এসো। না, আমি এখন ঘুমাবো। আজ এই ফুল দিয়ে সাজানো বিছানাতে তুমি আমার পাশেই ঘুমোবে। এ কি গো বউ, তুমি এমন করে হাঁপাচ্ছ কেন? তোমার ভালোবাসার উত্তপ্ত পরশ যে আমার নারী হৃদয়ে এক মধুর আবেগ সৃষ্টি করেছে। স্বামী এসো, স্বামী এসো, আজ আমার ভালোবাসা সোহাগ দিয়ে একে অপরকে ভরিয়ে দিয়ে চাওয়া পাওয়ায় পরিপূর্ণতা হয়ে দুটি মন দুটি প্রাণ। তালো বল। বউ শব্দর মানেটা যদি না বোঝো তাহলে কেন আমার সাথে সিঁদুর দিয়েছিলে? তুমি বলেছিলে তোমার বউ হবে নাকি দেবী প্রতিমার মতো সুন্দর। আমি তা হইনি বলেই বুঝি আমার প্রতি এত অবহেলা? বলো, উত্তর দাও। সবাই আমাকে বকবে, আমি এখানে থাকবো না, এখান থেকে আমি অনেক দূরে পাইলে যাব। না গো না, তুমি কোথাও যেও না, আর আমি তোমাকে বকবো না। আর বকবে না তো? ওই দেখো আকাশে কেমন চাঁদ উঠেছে, রূপলি জ্যোৎস্নায় ভরে গেছে সারা আকাশ। আর ওই আকাশের দিকে চেয়ে বলবো। কি বলবে তো বউ? তুমি জেগে থাকো আমাদের মাঝখানে, এ রাতের সাক্ষী হয়ে। এ রাতের সাক্ষী হয়ে তুমি জেগে
ভয় করছে গো। না না কোনো ভয় নেই, যাও জলদি যাও, জলদি যাও। না মানে আমি বলছিলাম কি আজকের ফুলসজ্জা রাতে এই কাজটা না করলে কি নয়? আজই তো মুখ্যম সময় ছিল না, যাও যাও জলদি যাও। চারিদিকে সমস্ত প্ল্যান রেডি করা আছে, কাম সাকসেস করতে হইব, যদি না করে সব বানচাল হইয়া যাইব। যাইবা তো? যাচ্ছি তো। আরে যাও। না মানে আমি বলছিলাম কি কোনো কথা নয়, যাও যাও, ভয় লাগতেছে তো, কোনো ভয় নেই, কোনো ভয় নেই, যাও যাও। আরে যাইবা তো? আরে যাইবা না? জয় মা দুর্গা, জয় মা দুর্গা। আরে যাও, আরে যাইবা। ভয় নয় সলনা, ভয় নয়। ভাইটো হাঁদারামটার লগে প্যারানো একটু ব্যথা লাগতাছে। কিছু পাইতে হইলে কিছু তো ছাড়তে হইব চলনা, কিন্তু আমি ছাড়ি নাই, আর স্বার্থে একদম ভালোবাসি নাই। ওরে মানিক ফেলারে তুই করোনা ভাইরাসের আমাকে তুমি ক্ষমা করো গো, না জেনে না বুঝে আমি তোমাকে কত আঘাত দিয়েছি। আজ তুমি আমার কোলে মাথা রেখে ঘুমো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দেবো। না, তুমি আমার কোলে মাথা রাখো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। হাঁদা, এই বাবা হাঁদা, দরজাটা খোল বাবা। কে ডাকতে বলো তো? পিসিমা, পিসিমা তুমি বসো, আমি গিয়ে দরজাটা খুলছি। কি হলো পিসিমা? তোমার পিসি মশাই অসুখটা বড্ড বেড়েছে মা, তাই তো ডাক্তার ডাকতে যাওয়ার জন্য আমি হাঁদাকে ডাকতে এসেছি। কি বললি? পিতে মতাই অতুক বিলেতে একবারে চিন্তা করিস না, আমি তোদা গিয়ে ডাক্তারকে ধরে টেনে নিয়ে আসি। কিন্তু এত রাতে তুমি কোথায় ডাক্তার আনতে যাবে? তুমি একেবারে কিছু ভেবো না, আমি ডাক্তারের বাড়ির দানি, আমি যাবো আর আসবো। আমি যতক্ষণ না আসছি না, তুমি ততক্ষণ এই পিসিমার সঙ্গে গল্প করলো, কেমন? আমি যাবো আর আসবো, যাবো আর আসবো। ওমা, সত্যি সত্যিই তো চলে গেল। যাক না বৌমা, এক্ষুনি তো ফিরে আসবে, তুমি ততক্ষণে একটু ঘুমিয়ে পড়ো, কেমন? আমি আবার গিয়ে দেখি তোমার পেশে মশাই কেমন আছে। ঘুমিয়ে না বললে কি ঘুম আসে পিসিমা? আজ এক স্বপ্নের রাত, এই রাতে যদি স্বামী পাশে না থাকে তাহলে কি ঘুম আসে? না না, আর আমি ঘুমাবো না, তার জন্য অপেক্ষা করতে করতে গাইবো তারায় ভরা ঝিকমিকি লাগে যেন স্বামী নানা, তারায় ভরা রাতের আকাশ, ঝিকমিকি লাগে যেন স্বামী নানা, পথের কাঁটায় তাই রক্ত ঝরিয়ে কত প্রেমিক নতুন করে হলো গোছনা, যা ছিল চাওয়া এ মনে আমার, যা ছিল চাওয়া এ মনে আমার, সব হারিয়ে আমি সবই পেলাম। ওগো চাঁদ, তুমি জেগে থাকো আমাদের মাঝখানে এ রাতের সাথী হয়ে, এ রাতের সাথী হয়ে, এ রাতের সাথী হয়ে, এ রাতের সাথী। আস্তাসে আস্তাসে আমাগো শিকারটা আস্তে আস্তে কইরা আগায় আসতাছে। ওই মানিক শান্ত ফেলারে তোর এই যে পিতে মতাই, তোমার অতুকটা বেড়েছে না, একটু কত তদ্দ করলো, আমি এক্ষুনি ডাক্তার ডেকে আন। ডাক্তার নয় রে বাপে, এবার তুই ভগবান রে ডাক। আর শব্দ, আর আর্তনাদ, তবে কি আমার মনের ভুল? এই যে ভূমা, তুমি কোন আর্তনাদ শুনতে পেয়েছো?
একটা চাপা আর্তনাদ শুনে হঠাৎ আমার ঘুমটা ভেঙে গেল। ঘর থেকে বাইরে এসে দেখি তোমাদের ঘরের দরজাটা খোলা, কিন্তু খোকা কোথায়? এই তো কিছুক্ষণ আগে ডাক্তার আনতে গেছে বাবা। এত রাতে ডাক্তার আনতে গেছে কেন? কার কি হয়েছে? পিসিমা এসে বললেন পেশিমশার অসুখটা নাকি বেড়েছে, তাই তো আমার স্বামীকে ডাক্তার আনতে পাঠালেন। মানিকের অসুখ বেড়েছে? হ্যাঁ। কই আমাকে তো বললো না। তাছাড়া আজকের এই শুভ দিনে খোকাকে না পাঠিয়ে হৃদয়কে পাঠাতে পারতো, আর তাছাড়া আমাকে তো জানাতে পারতো। না না, কি যে করে না, ছলো না ছলো না। ওহ, সবাই কেন নিশ্চিন্ত? কি হলো দাদা, এত রাতে আমার ঘুম থেকে তুললে কেন? সারাদিন খাটাখাটুনি পরে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। মানিক কেমন আছে শোনো না? শুনলাম নাকি মানিকের অসুখটা বেড়েছে। ও মা, কে বলেছে? দেখবে যাও না কেমন নাক ডেকে ঘুমাচ্ছে। অসুখ বাড়াবাড়ি হলে কেমন নিশ্চিন্তে ঘুমোতে পারে? পিসিমা কিছুক্ষণ আগে আপনিই তো এসে বললেন পিসিমশার অসুখটা বেড়েছে, তাই তো আমার স্বামীকে ডাক্তার আনতে পাঠালেন। ও মা, এ কি কথা গা? আমি বাবা তোমাকে বলতে হবে কোন দুঃখে? বৌমা, তুমি কি জেগে জেগে ঘুমাচ্ছ নাকি? পিসিমা নিজে এসে ডেকে নিয়ে গিয়ে এখন কিনা অস্বীকার করছেন। আরে বাবা, আজ তোমাদের ফুলে সজ্জা, আমি তোমাদের ডাকতে হবে কোন দুঃখে? দাদা, বৌমা যে কি বলছে আমি কিছুই বুঝতে পারি না। আমিও তো কিছুই বুঝতে পারছি না। তাহলে খোকা গেল কোথায়? বাবা বাবা, আমার মনে হয় আপনার ছেলে কোনো বিপদে পড়েছে, তাকে আপনি খুঁজে আনুন বাবা। আমি কোথায় খুঁজবো তাকে? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমাদের কথা শুনে আমি বড় বিব্রত হয়ে যাচ্ছি। আমি বুঝে উঠতে পারছি না কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা সত্য আর কোনটা অসত্য। এত রাইতে আপনি আবার সত্য অসত্যের কথা বলতেছেন কেন দাদা? তুমি এসেছো? হ্যাঁ, হাত ডাকছি না, না ঘুমটা ভাঙ্গা গেল। দেখলাম যে ফুলসজ্জার ঘরে কি সব গন্ডগোল চলতেছে, তাই আমিও আইসা পড়ুম। কিন্তু হাদার আমরা দেখছি নাই কেন? বৌমা বলছে তোমার নাকি অসুখটা বাড়াবাড়ি হয়েছে, তাই ডাক্তার দেখতে হাঁদাকে পাঠিয়েছি। না 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 না, বৌমা এমন ডাহা মিথ্যা কথাটা কইতে পারে নাই। কারণ আমাকে কিছু হইলে তো আমি দাদারে ডাকুম, হাদার আমরে ডাকুম কেন? হাদার আবার রাগ কইরা কোথাও পলাই যায় নাই তো। আমি আপনাদের কেমন করে বিশ্বাস করাই যে আমি কিচ্ছু জানি না। এই পিসিমাই কিছুক্ষণ আগে এসে আমার স্বামীকে ডেকে নিয়ে গেছে। আমার মনে হয় এর পেছনে আপনারাই ষড়যন্ত্র করে আমার স্বামীকে কোনো বিপদে ফেলার চেষ্টা করছেন। দুদিন বাড়িতে ঢুকতে না ঢুকতে ঘটনা শুরু করে দিল। আমি কি শুনছি বৌমা? আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। মানে আমাদের ভাববার সময় নেই, আমাদের আগে খোকাকে খুঁজে বার করতে হবে। হ্যাঁ বাবা, হ্যাঁ, আপনি যেমন একটা চাপা আর্তনাদ শুনেছেন, তেমনি আমিও একটা চাপা আর্তনাদ শুনেছি। আমার মনে হয় আপনার ছেলে কোনো বিপদে পড়েছে। বিপদ আমিও আজ করেছি বৌমা, কিন্তু কিন্তু আমি কোথায় গিয়ে খুঁজবো তাকে? মানিক আমাদের ভাববার সময় নেই, আমাদের বসে থাকলে হবে না, আমাদের আগে খোকাকে খুঁজে বার করতে হবে। ঠিক কইছেন, চলেন চলেন, আমরা বরং খোকালে খুঁজতে বার করি। চলেন, তাই ভালো। আয়েন আয়েন দাদা। বৌমা, তোমাকে সবাই সন্দেহ করলে আমি কিন্তু তোমাকে একটিবারের জন্য ভাবিনি। তুমি কি অপরাধী? শুধু একটা কথা তুমি মনে রেখো বৌমা, মিথ্যের মেঘ দিয়ে কখনো সত্যের সূর্যকে ঢেকে রাখা যায় না। সত্য একদিন না একদিন প্রকাশ হবে। ছলনা, আমার মনে হয় আমার খোকা কোনো ষড়যন্ত্রের শিকার, আর সেই ষড়যন্ত্র জারি হোক তা আমি ভেঙে দেবই দেব। কারণ এই পুণ্যপ্রত মাস্টার জীবনে এমন কোন অন্যায় করেনি, এমন কোন পাপ করেনি যে ঈশ্বর তাকে এত বড় শাস্তি দিয়ে পুত্রহারা করবেন। আমি ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখে বলছি, পৃথিবীর কোন শক্তি আমার খোকাকে কোথাও লুকিয়ে রাখতে পারবে না। যেখান থেকে হোক, যেমন করে হোক, খোকাকে আমি খুঁজে বার করবই করব। আমি এমন একটা মানুষ খুঁজছি যার বাইরেরটা বেশ পাতের মতো কঠিন আর ভেতরটা হবে ফলের মতো নরম, যন্ত্রের মোকাবেলায় হবে ব্যাঘ্রের মতো হিংস্র। কিন্তু তেমন মানুষ আমি কোথায় পাই? কি দেখছি আমার ঘরে? কি দেখছিস? এই তো আমার সামনে। আমি তখন থেকে একটা মানুষ খুঁজে বেড়াচ্ছি, একটা মানুষ আমার চোখের সামনে পড়ছে না, শুধু পড়ছে নেকড়ে, হায়না আর শেয়ালের দল। তুই আমাকে শেয়াল বলছিস? ও, তুমি শেয়াল নও, না তুমি মানুষ। আমারও মানুষের মতো একটা মাথা আছে, আর সেই মাথায় আছে
অনেক বুদ্ধি। আরে মানুষের মাথায় এখন বুদ্ধি শুদ্ধি বলে কিছু নেই ভায়া, আছে শুধু দুর্বুদ্ধিতে ঠাসা। আর হবে নাই বা কেন, মানুষ যে আর এখন মানুষ নেই গো, আছে শুধু জন্তু জানোয়ারের বাহার। মানুষের মধ্যে জন্তু জানোয়ার, এ কি বলছি রে পাগলা? বুঝতে পারলে না? না। তাহলে বুঝিয়ে বলছি শোনো। বলো বলো তো শুনে, বল বল। আগের দুনিয়ায় মানুষের চেয়ে জানোয়ারের সংখ্যা ছিল অনেক বেশি। কালের বিবর্তনে জানোয়ারের সংখ্যা কমতে কমতে 3 ভাগ থেকে 1 ভাগে এসে ঠেকেছে। এক ভাগে এসে ঠেকেছে। আর মানুষের সংখ্যা বাড়তে 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 1 ভাগ থেকে 3 ভাগে গিয়ে দাঁড়িয়েছে। 3 ভাগে। এখন প্রশ্ন হলো, এই 2 ভাগ মানুষ এলো কোথা থেকে? তাই তো কোথা থেকে এলো? কোথা থেকে? ওই যত পরিমাণ জানোয়ার মরেছিল না, তত পরিমাণ জানোয়ারের আত্মা এসে এই মানুষের সমাজে মানুষের মধ্যে ঢুকে পড়েছে। তারাই তাদের পাশবিক প্রবৃত্তি দিয়ে মনুষ্যত্বকে খুন করে এই সমাজটাকে জঙ্গল বানাতে চাইছে। আর সেই তো জঙ্গল সাফ করার জন্য আমি সত্যিকারের একটা মানুষ খুঁজছি। মানুষ শালা পাগলাটা কি বলে গেল মাইরি? আমরা আগের জন্মে জন্তু জানোয়ার ছিলাম, তাহলে তো শালা আমি ছিলাম একটা শিয়াল, আর ঝুমরি ছিল মাইরি একটা মুরগি। তাই তো ঝুমরির উপর আমার হ্যাপি লো। কি বললি শালা? আমার উপর তোর লোভ? না রে না, তোর উপর নয়, মুরগির উপর। মুরগি? জানিস ঝুমরি, ওই শালা পাগলাটা কিভাবে জানতে পেরেছে যে আমরা নাকি আগের জন্মে জন্তু জানোয়ার ছিলাম? যেমন আমি ছিলাম একটা শিয়াল আর তুই ছিলি একটা মুরগি। কিন্তু আমি তো অন্য কথা জানি রে গুবলু। কি কথা রে ঝুমরি? আগের জন্মে তুই ছিলি শিয়াল আর আমি ছিলাম শিয়ালি। কি বললি? ওই জঙ্গলে ঢিপির ধারে তোর অপেক্ষায় বসে থেকে আমি ডেকে উঠতাম, হুক্কা হুয়া হুক্কা হুয়া। আর তোর ডাকে সাড়া দিয়ে আমি ছুটে গিয়ে বলতাম, ওয়া ওয়া হুক্কা ওয়া 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 হুক্কা। সেই জানুয়ারি রাতে আমরা কত আনন্দ করতাম, নাচতাম, গাইতাম। কি গাইতিস রে শিয়ালি? আমার খ্যাক শিয়ালের জন্য ভালোবাসার খেয়াল। গানা গা, আর একবার গা না মাইরি। তাহলে আর একবার তুই শিয়াল হয়ে যা। হ্যাঁ হয়ে গেলাম, তোর জন্য আমি আবার শিয়াল হয়ে গেলাম। ওয়া ওয়া হুক্কা ওয়া 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 হুক্কা ওয়া। ওরে আমার রসের নগর, মুখ পোড়া খ্যাক শিয়াল। ওরে আমার রসের নগর, মুখ পোড়া খ্যাক শিয়াল। তোরে নিয়ে গাইবো আমি ভালোবাসার খেয়াল, তোরে নিয়ে গাইবো আমি ভালোবাসার খেয়াল। ওরে আমার রসের নগর, মুখ পোড়া খ্যাক শিয়াল। আসলে তুই আস্ত গাধা, নির্বুদ্ধি তার ঢেকি। আসলে তুই আস্ত গাধা, নির্বুদ্ধি তার ঢেকি। তোর পিঠেতে কোনো না কোনো অজুহাতে আমার শরীরে গায়ে হাত লাগানোর ধান্দা। শালার হাতটা আমি ভেঙে দেব না। এই যে ঝুমরি, তোকে তখন থেকে আমি খুঁজে মরছি। আমি এত কাল রাত থেকে তোকে খুঁজে পাচ্ছি না। কেন রে ঝুমরি? তোকে না কতবার বলেছি তুই এই বস্তির বাইরে যাবি না। ঝুমরি, পুলিশ তোকে হুন্নি হয়ে খুঁজছে। আর খুঁজবে না রে, খুঁজবে পুলিশ আর না? আমাকে হন্যে হয়ে খুঁজবে না। কেন খুঁজবে না কেন? পুলিশের খাতায় বাদশা এখন মৃত। মৃত? হ্যাঁ, তাই তো নতুন করে নতুন পরিচয় বাঁচবার জন্য কয়েকদিন তোর কাছে আমি অনুমতি চাইতে এসেছি। নতুন করে নতুন পরিচয় বাঁচার জন্য আমার কাছে অনুমতি? হ্যাঁ রে ঝুমরি, কয়েকটা দিনের জন্য তোর কাছ থেকে আমি ছুটি নিতে চাই। তুই কি আবল তাবল বকছিস? আমি তো কিছুই বুঝতে পারছি সবকিছু না। গুছিয়ে বলছিস।
পুলিশের ভয়ে দিনের পর দিন এই বস্তিতে আমি হাঁপিয়ে উঠছিলাম। বাদশা তাই তো মুক্তির নিঃশ্বাস নিতে কাল রাতে এখান থেকে আমি নির্জন অন্ধকারে একাই আমি বেরিয়ে পড়লাম। বাদশা নির্জন অন্ধকারে মুক্তির আনন্দে আমি একাই হেঁটেই চলেছি। বাদশা